ক্লাসটা। তো শুরু করতেছি এসএসসি ভুল কাঙ্ক্ষিত পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রামিং। এই ক্লাসটা তাদের জন্য যারা সি প্রোগ্রামিং বই পাও এবং আগে কখনো সি প্রোগ্রামিং করো নাই অথবা পরীক্ষার আগের দিন ক্লাস করে পরীক্ষা দিতে যেতেছ, তারা অবশ্যই এই 3 থেকে 4টা ক্লাসে একবার হলেও করে যাবে, আশা করি উত্তর করতে পারবা। তবে যাদের পরীক্ষা 4 থেকে 5 দিন অথবা এর বেশি আছে তারা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করবা এবং পরীক্ষার আগের দিন এই নোটটা একবার চোখ বুলাই গেলে আশা করি উত্তর করতে পারবা যে কোনো প্রশ্ন। এই ভিডিওটা মূলত করতেছি এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য। এই অধ্যায়টা অবশ্যই শেষ করে যাবা। এখান থেকে 2 থেকে 3টা সৃজনশীল প্রত্যেক বছরে আসে, তোমাদের বসে অবশ্যই আসবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই অধ্যায়টাতে যে বিষয়গুলো আছে এটা একবার তোমাদেরকে দেখায়। তো এখানে আছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ, ডাটা ফরম্যাট, অপারেটর, বিভিন্ন অপারেটর, প্রোগ্রামিং স্ট্রাকচার, সাধারণ প্রোগ্রাম যেমন 2টি সংখ্যার যোগ, 4টি সংখ্যার যোগ এরকম। তারপর আছে প্রোগ্রামের ফ্লোচার্ট, প্রোগ্রামের অ্যালগরিদম, ডিবাগিং, লুপ কন্ট্রোলিং প্রোগ্রাম, বিভিন্ন ধারা, লসাগু গসাগু, অ্যারে, একটি সংখ্যা ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম, একই প্রোগ্রাম সৃজন। তারপরে আমি তোমাদের এই অধ্যায়টা আমি তোমাদের যেভাবে শেষ করবো সেটা হচ্ছে আমরা 3 দিনে এই অধ্যায়টা শেষ করবো এবং 4th দিনে এই অধ্যায়ের উপর সৃজনশীল প্র্যাকটিস করাবো এবং সৃজনশীল প্র্যাকটিস করলে আশা করি তোমরা পরীক্ষার হলে সরাসরি গিয়ে উত্তর করতে পারবে। তো শুরু করি। প্রথম দিন তোমাদেরকে বিভিন্ন ডাটা টাইপ, ডাটা ফরম্যাট, অপারেটর, প্রোগ্রামিং স্ট্রাকচার, সাধারণ প্রোগ্রাম এই 4-5টা জিনিস শিখাই দেব। তো এটি মূলত এগুলো প্রথম দিন প্রায় অনেকটা মুখস্থের মতো, আশা করি মুখস্থ করলেই পারবো, কারণ সব পড়া তো আর বুঝে বুঝে হয় না, এটা বোঝার বিষয় আছে কিন্তু মুখস্থ কিছু করতেই হবে। তো শুরু করি। মানে বিভিন্ন ডাটার টাইপ শিখতে হবে। ডাটা টাইপের মধ্যে আছে ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপ, তারপরে ক্যারেক্টার টাইপ। দেখো ইন্টিজার টাইপ ডাটা কেমন, পূর্ণ সংখ্যার ডাটাকে বলা হয় ইন্টিজার টাইপের ডাটা। যেমন পূর্ণ সংখ্যার ডাটা কারা আছে, যেমন ধরো 1 2 3 4 এরকম ডাটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। তারপরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ডাটাকে বলা হয় ফ্লোট টাইপের ডাটা। একে প্রকাশ করা হয় FLOAT দ্বারা। এটা অবশ্যই মনে রাখতে হবে। ইন্টিজার টাইপের ক্ষেত্রে প্রথমে I ছোট হাতের, F ছোট হাতের এরকম। তো ABCD টাইপের ডাটাকে প্রকাশ করা হয় ক্যারেক্টার টাইপের ডাটা দ্বারা। এদেরকে বলা হয় ক্যারেক্টার টাইপের ডাটা, এদেরকে প্রকাশ করা হচ্ছে CHAR দ্বারা। এভাবে তিন ধরনের টাইপের ডাটা আছে। তো এদেরকে এরকম। তো আমি তোমাদের দিকে দেখাই যে ইন্টিজার টাইপ যেমন ধরো 1 2 3 এরকম, 12 13 এরকম। আর ফ্লোট টাইপের ক্ষেত্রে হচ্ছে 1.2 2.5 এরকম। আর ক্যারেক্টার টাইপের যে ডাটাটা আছে, ক্যারেক্টার টাইপের ডাটাটা হচ্ছে তোমাদের A B C এরকম, অথবা A B C এরকম। তো দেওয়া আছে যে A B C D টাইপের ডাটাকে বলা হয় ক্যারেক্টার টাইপের ডাটা। তারপরে হচ্ছে এই চিহ্ন মডুলাস, তোমরা আগে যেটা জানতা শতকরা বা পার্সেন্টেজ, এটাকে এখন বলা হয় মডুলাস মানে হচ্ছে ভগ্নাংশ, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ দেওয়া আছে। ভাগশেষ বোঝানোর জন্য এই মডুলাস চিহ্ন ব্যবহার করা, যেমন 46 মডুলাস 9 ইকুয়াল 1। এটা কিভাবে হলো, 9 ভাগ 46 মানে 5 9 45 থাকলে 1, তার মানে ভাগশেষ যেটা আছে এটাই হচ্ছে তোমার মডুলাস। তো 46 মডুলাস 9 ইকুয়াল 1। যেমন আরেকটা দেখো 25 মডুলাস 5 ইকুয়াল 0। 5 ডিভাইডেড বাই 25 থাকে 5 5 25 শূন্য। এরকম আরেকটা দেখাই। তো দেখো এরকম আরেকটা
আরো কিছু দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো 36 ভাগ মডুলাস 6 ইকুয়াল কত হবে 0। যেমন 36 6 6 37 না কত শূন্য না, সুতরাং এই যে 0 আছে, বুঝলা? তো এরপরে যেটা বুঝতে হবে তোমাদের, এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ডাটার ফরম্যাট। যেমন যেমন ধরো মডুলাসটি হলো পূর্ণ সংখ্যার ডাটার ফরম্যাট। যেমন পূর্ণ সংখ্যা আগে প্রকাশ করেছিলাম ইন্টিজার দ্বারা, অথবা ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে মডুলাসটি হলো পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার। আবার মডুলাস এফ হলো ভগ্নাংশ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার। মডুলাস এফ মানে ভগ্নাংশ 0.12 এরকম। তো ক্যারেক্টার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডুলাস সি। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করে লিখতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ফাংশন। যেমন প্রিন্টএফ ফাংশন, তোমরা এটা হচ্ছে তোমাদের প্রিন্টএফ ফাংশন এবং স্ক্যানএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয় আউটপুট প্রদর্শনের জন্য। আউটপুট প্রদর্শন করা হয় .exe ফাইল, মানে প্রিন্টএফ একটা ফাংশন তৈরি করলে এটা .exe ফাইলে ওপেন হবে। তো স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয় ইনপুট গ্রহণের জন্য। ব্যবহার করা হয় স্ক্যানএফ ফাংশন। তো এই ক্ষেত্রে দেখো আরো কিছু আছে, যেমন কম্পাইলার। মানে আরেকটা জিনিস মুখস্থ করে, এটা মনে করো প্রথম দিকে ক নাম্বারে আসতে পারে। কম্পাইলার এক ধরনের অনুবাদক যন্ত্র। এর কাজ উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করা। যেমন দেখো তোমরা যখন মোবাইলে কথা বলো, এটা কিন্তু অনুবাদ হয়, যে অনুবাদ করতে গেলে কম্পাইলার কিন্তু তোমাদের পুরা জিনিসটা, যেমন মনে করো তোমরা কথা বললা, এটারে কম্পিউটারে কম্পাইল করে পরে তোমার আরেকজনের কাছে পাঠায়। যেমন তুমি একটা টাইপ করলা, এটা কম্পাইল করে তারপর এটা একবারে কম্পাইলার মানে অনুবাদক যন্ত্র। তারপরে আছে ইন্টারপ্রেটার, এটাও অনুবাদক যন্ত্র। তারপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হচ্ছে নিউ লাইন, নতুন লাইন ব্যবহার করার ক্ষেত্রে। এগুলো জাস্ট তোমরা মুখস্থ মানে মনে রাখো, পরে এমন বুঝবা না, তো যখন প্রোগ্রাম আজকে দেখাবো তখন বুঝবো। তো ব্যাকস্ল্যাশ টি বা হরাইজন্টাল ট্যাব, যা ব্যবহার করা হয় লেখার মাঝে ফাঁকা রাখার জন্য। তারপর দেখো আমরা যখন পাওয়ার ব্যবহার করি, যেমন 2 to the power 5, 5 to the power 5, 6 স্কয়ার, 7, 8 স্কয়ার। যেমন এটা সি প্রোগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে পাও m, n, এটা হচ্ছে m to the power n। প্রথমে যেটা থাকবো এটা নিচে, আর পরে যেটা থাকবো এটা উপরে। আবার দেখো পাওয়ার 2, 3, 2 কিউব ইকুয়াল 8, পাওয়ার 3, 2 হচ্ছে 2 কিউব ইকুয়াল 9। তারপরে কি, তারপরে বিভিন্ন মূল যৌক্তিক অপারেটর, লজিক্যাল সাইন বা যৌক্তিক অপারেটর, এটা তোমরা এমসিকিউ আসতে পারে। তো দেখো এন্ড হচ্ছে ডাবল এন্ড, এই চিহ্ন ব্যবহার করতে হবে ডাবল। তারপরে ওর এর ক্ষেত্রে দূরে টান, এইভাবে মনে রাখো যে দূরে টান দিলেই এই ওর। তারপরে নটের ক্ষেত্রে আশ্চর্যবোধক চিহ্ন। তো দেখো পরে কি আছে, পরে হচ্ছে অ্যাড্রেসে যে তোমরা যেটা অ্যাড্রেস চিহ্নটি একবার ব্যবহার করলে অ্যাড্রেস করা হয়। যেমন অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এভাবে লিখতে হবে যে এই যে অ্যাড্রেস অফ বি, যে কোনো কিছু অ্যাড্রেস দিলে এটার পরে হবে হচ্ছে অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি, এরকম। তারপরে দেখো 1, 2, 1, 5, 8 ইত্যাদি সংখ্যাগুলো হলো ইন্টিজার টাইপের ডাটা। একে মডুলাস ডি দ্বারা ফরম্যাট করা হয়, মানে এটা হচ্ছে মডুলাস ডি বা ইন্টিজার টাইপের ডাটা। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল বা প্রতীক অপারেটর কিভাবে মনে রাখতে হবে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে আলাদা চিহ্ন। যোগের ক্ষেত্রে যোগ, কিন্তু এর মূলত চেঞ্জ হচ্ছে গুণ এবং ভাগ। যোগের ক্ষেত্রে যোগই হয়, গুণের ক্ষেত্রে হচ্ছে স্টার চিহ্ন ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে গুণ। তারপরে মাইনাসে, ভাগের ক্ষেত্রে স্ল্যাশ, এটা অবশ্য ব্যবহার করা হয়। তারপরে দেখো সি প্রোগ্রাম, এখন তোমরা সি প্রোগ্রাম শুরু করতে পারো। তো দেখো সি প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে দুইটা ধাপ থাকে, এক হচ্ছে ইউজার আর একটা হচ্ছে কম্পিউটার। তো
এখানে একটা বিষয়, এটা তোমাদের মনে রাখতেই হবে। এই 3 লাইন মনে করো, চোখ বন্ধ করে মুখস্থ রাখতে হবে। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হ্যাশ ইনক্লুড conio.h, তারপরে void main। এটা হচ্ছে মেইন ফাংশনের মূল অংশ। তো পরে তোমাদের ভেরিয়েবল ডিক্লারেশন, তোমাদের একটা চলক ডিক্লেয়ার করতে হবে, যে চলকে printf এবং scanf এতে মানগুলো এনে থাকবে। ভেরিয়েবল মানে কি, মানে বহন করবে, এর মান বহন করবে। তো এগুলো জাস্ট দেখো, পরে তোমাদেরকে যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো তখন বুঝবে। তো ইউজারের কাজ হচ্ছে printf এবং scanf। ইউজার printf ফাংশন এবং scanf ফাংশন নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে কম্পিউটার করে প্রসেস আর হচ্ছে প্রিন্ট। ইউজার প্রিন্ট করে এবং স্ক্যান করে মান গ্রহণ করে। printf ফাংশনের মাধ্যমে মান প্রদর্শন এবং scanf ফাংশনের মাধ্যমে মান গ্রহণ করে। তারপর হচ্ছে প্রসেস, কম্পিউটার প্রসেস করে। তুমি যোগ দিলে যোগ করবে, বিয়োগ দিলে বিয়োগ করবে, এরকম। তারপরে হচ্ছে প্রসেস, তারপরে কম্পিউটারে প্রসেস করার পর এটা আবার প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে ফলাফল প্রদর্শন করবে। এরপরে গেট সিএস, এই চারটা জিনিস, যেমন হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, void main, আর হচ্ছে নিচে গেট সিএস। এই চারটা জিনিস তোমাদের সব প্রোগ্রামে লাগবে, তো এগুলো মুখস্থ রাখবে। আচ্ছা, পরে দেখো কি আছে। পরে দেখো ফ্লিপ ফ্লপ, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর মতো, অথবা ক নাম্বার আসতে পারে। ফ্লিপ ফ্লপ কি? যেমন ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো 1 জিবি সমান 859 কোটি ফ্লিপ ফ্লপ। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ আছে। তারপরে বিভিন্ন বিট বাইট, এগুলা এতটা প্রয়োজন নাই, তো এনে দাও। ইন্টিজার টাইপের ডাটার ক্ষেত্রে হচ্ছে মডুলাস ডি, এটার ফরম্যাট হচ্ছে মডুলাস ডি। ফ্লোট টাইপের ক্ষেত্রে মডুলাস এফ, ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে মডুলাস সি। তো এটা দরকার নেই, লং ইন্টিজার এলডি এর দরকার নেই তেমন, হয় না। তারপরে হচ্ছে printf এর স্ট্রাকচার। printf ফাংশনের স্ট্রাকচারটা কিরকম? তো দেখো, printf ফাংশন ব্যবহার করা হয় শুধুমাত্র আউটপুট প্রদর্শনের জন্য। আউটপুট ফাইল বোঝানোর জন্য শেষে .exe ফাইল প্রদর্শিত হয়। যেমন printf abc দিলা, তো printf রেডি। এই যে প্রদর্শন ফাইলটা দাও, .exe ফাইলে প্রদর্শিত হবে abc, পরে printf def। আবার তোমাদেরকে যেটা বলেছিলাম, যে হরাইজন্টাল ট্যাব, মানে কোন জায়গায়, এই যে এটার ব্যবহার দাও, এই যে হরাইজন্টাল ট্যাব ব্যবহার করলে যেটা হয়, তোমাদের মাঝখানে ফাঁকা রাখার জন্য হরাইজন্টাল ট্যাব ব্যবহার করা হয়। যেমন দেখো, এনে যে আছে ABCD, মানে printf দিতে থাকলে এই যে এরকম সেম এরকম হবে। তো পরে দেখো, পরে যদি এরকম, এটা ওই পৃষ্ঠায় আছে, তোমাদের বোঝানোর জন্য আমি এই জায়গায় রাখছি। তো দেখো, পরে হচ্ছে printf \t বা হরাইজন্টাল ট্যাব XYZ। তো এই ফাইলে দেওয়া কি আসছে, মাঝখানে একটু খালি ঘর, পরে XYZ। পরে আবার যদি ব্যবহার করি printf \n, মানে \n মানে হচ্ছে তোমার নতুন লাইন বোঝানোর জন্য, তোমরা যেটা বুঝাইছিলাম। তো দেখো, \mno, তো আউটপুট ফাংশনে কি আছে, নতুন লাইন mno। তো এটা শুরুতেই শুরু হবে। তো এর ক্ষেত্রে আরো কিছু আছে, যেমন বটম, তারপরে এরকম আরো আছে, তো এটা পরে তোমাদেরকে বুঝাই। তো পরে দেখো আবার printf \n enter xyz, মানে তুমি printf দিয়া ব্র্যাকেট দুইটা কমা দিয়া পরে যা লিখবা তাই আউটপুট ফাংশনে প্রদর্শিত হবে, তাই প্রদর্শন করবে। যেমন এনে লিখলাম printf \n enter xyz, পরে এনে দিলাম উত্তর গেল enter xyz। তো আচ্ছা, এই যে এগুলাই আর কি পরে পেজে আছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য সামনে আনলাম। তো পরে দেখো, কম্পিউটারের এটা হচ্ছে
ইউজারের প্রিন্টএফ, এটা হচ্ছে ইউজারের প্রিন্টএফ, এটা হচ্ছে ইউজারের প্রিন্টএফ ফাংশন। ইউজার প্রিন্টএফে কি, তো এবার দেখো কম্পিউটারের প্রিন্টএফ ফাংশন। কম্পিউটারের প্রিন্টএফ ফাংশনে প্রিন্টএফ এবিসি দিলে প্রিন্টএফ এবিসি, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন এক্স ইজ লার্জার, এই জন্য দাও এক্স ইজ লার্জার, printf ব্যাকস্ল্যাশ n সাম অফ এক্স ওয়াই জেড মডুলাস ডি, মডুলাস ডি মানে ইন্টিজার টাইপের ডাটা। তো এখানে আরেকটা বোঝার জিনিস, সেটা ভালো করে লক্ষ্য করো, printf মডুলাস ব্যাকস্ল্যাশ n সাম অফ এক্স কমা ওয়াই ইকুয়াল মডুলাস ডি, এক্স এবং ওয়াই এর মান একটা খালি ঘর ইন্টিজার টাইপের ডাটা জেড এ প্রদর্শন করো। তো দেখো এখানে সাম অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ইকুয়াল একটা খালি ঘর, এটার মধ্যে জেড এ, জেড নামের একটা খালি ঘর, জেড নামের একটা খালি ঘর, এর মধ্যে এক্স আর ওয়াই এর মান থাকবে ইন্টিজার টাইপের ডাটা হিসেবে। তো পরে আবার দেখো printf ব্যাকস্ল্যাশ n সাম অফ এক্স ওয়াই ইকুয়াল মডুলাস এফ, এফ মডুলাস এফ মানে কি, তোমরা বলো মডুলাস এফ মানে হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, ফ্লোট টাইপের ডাটার ক্ষেত্রে দশমিক থাকে, তো দশমিকের ক্ষেত্রে দেখো সাম অফ এক্স ওয়াই ইকুয়াল দুইটা খালি ঘর, দুইটা খালি ঘর মানে দশমিক দিয়ে দুইটা খালি ঘর। পরে দেখো printf ব্যাকস্ল্যাশ n মডুলাস ডি ইজ লার্জার এক্স, এনে দেখো একটা খালি ঘর ইজ লার্জার এক্স, এনে আরেকটা খালি ঘর এর থেকে এটা বড়, এটা বুঝেছি। তারপরে ঠিক আছে, printf ব্যাকস্ল্যাশ n মডুলাস এফ, মডুলাস এফ মানে ফ্লোট টাইপের ডাটা দুইটা ঘর খালি, ইজ লার্জার দেন মডুলাস এফ, এই যে দুইটা ঘর দিছে খালি, ব্যাকস্ল্যাশ n এক্স ওয়াই, এক্স ওয়াই এর চেয়ে বড়। তো এবার দেখো স্ক্যানএফ ফাংশন। তো স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রে স্ক্যানএফ মানে মান গ্রহণ করা, মান স্ক্যান করবে, মানে স্ক্যানএফ মানে মান গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে দেখো স্ক্যানএফ মডুলাস ডি অ্যাড্রেস অফ এক্স, মানে বলছে কি স্ক্যান করো মডুলাস ডি ইন্টিজার টাইপের ডাটা এক্স এর মান, এক্স এর মান মডুলাস ডি মানে ইন্টিজার টাইপের ডাটা এক্স গ্রহণ করো। তারপর কি বলছে স্ক্যানএফ মডুলাস ডি অ্যাড্রেস অফ এক্স। তো এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, মডুলাস ডি অথবা মডুলাস এফ এর মাঝখানে কমা হবে না, কিন্তু অ্যাড্রেস অফ ওয়াই এই ক্ষেত্রে কমা হবে, কারণ ঠিকানা আলাদা আলাদা ঠিকানার ক্ষেত্রে কিন্তু মাঝখানে কমা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তোমাদের কমা দেয় অ্যাড্রেস, এই ঠিকানা বোঝাইতে খালি ঘর ব্যবহার করা হয়। তো এই সংখ্যাগুলো ব্যবহার করেছে, শুধু বলছে যে এটা ইন্টিজার টাইপের ডাটা 1 2 এরকম, আর এখানে বক্স তৈরি হবে মডুল অ্যাড্রেস অফ এ মানে একটা ঠিকানা তৈরি হয়েছে যে এই জায়গায় এ নামের একটা সংখ্যা এসে বলবে যেটা ইন্টিজার টাইপের ডাটা, মডুলাস জি দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো পরে দেখো মডুলাস এফ অ্যাড্রেস অফ এক্স ওয়াই জেড, তো এই ক্ষেত্রে তোমাদের মাঝখানে কম হবে, মডুলাস এফ এর ক্ষেত্রে না ডাবল বক্স হবে। তারপরে দেখো স্ক্যানএফ মডুলাস ডি মডুলাস এফ, পরে এরকম সবগুলো এরকম। পরে দেখো এবার তোমরা যেটা করবো এটা হচ্ছে একটা প্রোগ্রাম তোমরা নিজেরা তৈরি করো। তো দেখো প্রোগ্রাম কিভাবে তৈরি করা, প্রশ্ন হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। তোমাদের প্রশ্ন কিন্তু সেম এরকম আসবে যে প্রোগ্রাম নির্ণয়ে সি প্রোগ্রাম, এরকম দুটি সংখ্যার যোগফল অথবা চারটি সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম, এরকম অথবা বলতে পারে দুটা ইন্টিজার টাইপের সংখ্যার যোগফল অথবা তিনটি পূর্ণ সংখ্যার যোগফল বা তিনটি ভগ্নাংশ সংখ্যার যোগফল। তো এখানে কি বলছে তিনটি পূর্ণ সংখ্যা, এটা প্রশ্নে আসলে তোমরা এটা লক্ষ্য করতে হবে যে এটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা, এটা লক্ষ্য করতে হবে। দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, তোমাদের যেটা বলছিলাম যে এই 3 লাইন আর শেষে যে 1 লাইন, এই 4 লাইন তোমাদের মুখস্থ করতেই হবে, মানে এগুলা ভুলা যাবে না সবসময়, মানে প্রোগ্রাম লেখা মানে তোমাদের এই 3 লাইন লেখা শুরুতে লিখে হলো। তো দেখো এই 3 লাইন তো লেখা হইলো ভয়েড মেইন। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখো যে হ্যাশ পরে ইনক্লুডের ক্ষেত্রে আই ছোট হাতের সবগুলো ছোট হাতে, পরে এরকম দিয়ে stdio.h সব ছোট হাতে, ভয়েড মেইনে শুধু ভি বড় হাতের, পরে বাকি সব ছোট হাতের,
ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো পরে দেখো ইন্টিজার মানে এটা বলছিলাম ভেরিয়েবল ডিক্লারেশন, আমরা যেটা বুঝেছিলাম, যদি না মনে হয় তাহলে দেখো প্রোগ্রামের ক্ষেত্রে। তো এই যে দেখো প্রোগ্রামের ক্ষেত্রে 3 লাইন, পরে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, পরে হচ্ছে ইউজারের কাজ, প্রিন্টএফ, স্ক্যানএফ। তো এখানে কি করতেছি, দেখো যে ভেরিয়েবল ক্ষেত্রে এখানে ইন্টিজার, যেহেতু বলছে যে পূর্ণ সংখ্যার যোগফল, তো এই ক্ষেত্রে ইন্টিজার টাইপের ডাটা। তারপরে এটা হচ্ছে প্রথমে প্রিন্টএফ, প্রিন্টএফের মাধ্যমে এন্টার এক্স ওয়াই, এন্টার এক্স ওয়াই বলতে এক্স ওয়াই এর মান গ্রহণ করো, বলতেছে এক্স ওয়াই। পরে স্ক্যানএফ এর ক্ষেত্রে মডুলাস ডি, কারণ এখানে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফাই ব্যবহার হচ্ছে মডুলাস ডি, ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে মডুলাস ডি। তো দেখো মডুলাস অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই, এই দুটার মান গ্রহণ করো, এক্স এবং ওয়াই এর মান গ্রহণ করো। তো এখানে ইন্টিজার টাইপের 3টা কেন ব্যবহার করছি, কারণ এক্স ওয়াই এর যোগফল জেড এর মাধ্যমে কোনো একটা, মনে করো 3টা সংখ্যার যোগফল অথবা 4টা 5টা 6টা সংখ্যার যোগফল বলো, তো এই ক্ষেত্রে যে কয়টা সংখ্যার যোগফল বলবে এই কয়টা সংখ্যার সাথে আউটপুট প্রদর্শনের জন্য অন্য আরো একটা ভেরিয়েবল বা চলক ভেরিয়েবল হিসেবে যুক্ত করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো দেখো, তো জেড ডিক্লেয়ার করলাম যোগফল প্রদর্শনের জন্য, তো এই যে স্ক্যান করলো, পরে লিখবো জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, জেড এর মান জেড এ এক্স প্লাস ওয়াই এর মান জেড এ যোগফল জেড এ যুক্ত হয়েছে। তো পরে দেখো প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখন হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের কাজ, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে প্রসেস কম্পিউটার, এটা হচ্ছে ইউজারের কাজ কিন্তু এখানে শেষ, এখন প্রসেস কম্পিউটারের কাজ। তো কম্পিউটারের কাজের ক্ষেত্রে প্রসেস আর হচ্ছে প্রিন্টএফ। তো প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রসেস করছে এক্স প্লাস ওয়াই যোগ করছেন, তারপর প্রিন্টএফ এর মাধ্যমে প্রদর্শন করলাম যোগফল প্রদর্শন। তো সাম অফ এক্স ওয়াই ইকুয়াল মডুলাস ডি, যোগফল। তো এই যে এই জায়গায় একটু সমস্যা হয় যে দেখো এখানে কিন্তু মডুলাস ডি হয়েছে, অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে এখানে যদি বলতো বাক্স দুটি সংখ্যার গড় মান নির্ণয় করো, তাহলে কিন্তু মডুলাস এফ ও হইতে পারতো, মডুলাস ডি হইতে পারতো। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সংখ্যা দুইটার যদি জোড় থাকে তাহলে তো গড় মান মডুলাস ডি হবে, অথবা যদি বিজোড় থাকে তাহলে কিন্তু গড় মান মডুলাস এফ হবে। এক্ষেত্রে একটা সমস্যা থাকে, তো এটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে সংখ্যা দুইটা জোড় নাকি বেজোড়, কিন্তু এটা খেয়াল রাখবে। তো এটার মান জেড এ জমা রাখা, তারপরে তোমাদের এটা প্রদর্শিত হবে, মানে জেড এর মান প্রদর্শিত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড, মানে জেড এর যোগফল এক্স প্লাস ওয়াই এর যোগফল জেড এর মধ্যে প্রদর্শিত হবে। তারপর যেটা, এটা তোমরা জানোই যে গেট সিএস, এটা লিখতেই হবে। তবে এই গেট সিএস এর মধ্যে মাঝখানে একটা কমা হবে, এই কমাটা কিন্তু মনে রাখতে হবে। তো এরপরে দেখো তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা বলছিলাম যে ভেরিয়েবল ডিক্লারেশন, এখন কিন্তু বলছে পূর্ণ সংখ্যা বলছে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম 3 লাইন, মানে চোখ বন্ধ করে 3 লাইন, hash include str.h, hash include conio.h, void main। তারপরে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে include x plus x y z, আর যোগফল হিসেবে v নির্ণয় করতে হবে। তো printf ফাংশন enter x, y, z equal, তো এখানে কমা দিয়ে রাখলাম। তারপরে দেখো scanf ফাংশনের মধ্যে মান গ্রহণ, তারপরে প্রসেসের ক্ষেত্রে কম্পিউটারের কাজ শুরু হয়েছে, কম্পিউটারের প্রসেসের ক্ষেত্রে x প্লাস y প্লাস z। তারপরে স্ক্যানএফ এর মাধ্যমে মান প্রদর্শনের ক্ষেত্রে লেখা থাকবে যে ব্যাকস্ল্যাশ n, মানে নতুন লাইন করে, সবসময় নতুন লাইন করে দিয়ে দিতে হবে। তো ভ্যালু অফ ভি, মানে যেহেতু বি ধরছি, ভ্যালু অফ বি ইকুয়াল মডুলাস ডি, তিনটা সংখ্যা যেহেতু জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা যোগফল জোড়ই হবে, বিতে সংরক্ষণ করা আছে। তারপরে হচ্ছে গেট সিএস, এটা তো তোমরা পারবে। তো এরপরে দেখো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাদেরকে
স্ক্যানএফ ফাংশনে স্ক্যানএফের মধ্যে প্লাস এফ মানে ফ্লোট টাইপের ডাটা ব্যবহার করতে হবে। তোমাদের বলছে যে ভগ্নাংশ সংখ্যার ডাটা, ভগ্নাংশ সংখ্যা 3টি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয় করো, সি প্রোগ্রাম লিখো। তো হ্যাশ ইনক্লুডেড stdio.h এনে ভগ্নাংশ কিংবা পূর্ণ সংখ্যা বা ক্যারেক্টার টাইপে যাই বলুক তোমাদের এই 3 লাইন কমন, 3 লাইন লিখতে হবে। তারপরে যেটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ, এই ক্ষেত্রে এনে এসে লিখতে হবে ফ্লোট টাইপ। আগে যেরকম লিখছিল যে ইন্টিজার টাইপ, এনে হবে ফ্লোট টাইপ। তো ফ্লোট টাইপের ক্ষেত্রে তো ফ্লোট এক্স ওয়াই জেড 3টি সংখ্যা যেহেতু বলছে আর সংরক্ষণের জন্য 3টি ভগ্নাংশের যোগফল নির্ণয়ের জন্য এস প্রদর্শন করো। যেহেতু যোগফল বলতে সাম যে কোনো একটা ধরতে পারো তোমরা, যেটা এনে এক্স ওয়াই এর জায়গায় এ বি সি ডিও ধরতে পারো, এটা সমস্যা নেই। তো প্রিন্টএফ ফাংশন এক্স ওয়াই জেড গ্রহণ স্ক্যান করি এক্স ওয়াই যে মডুলাস এফ অ্যাড্রেস অফ এক্স অ্যাড্রেস ওয়াই অ্যাড্রেস অফ জেড। তো প্রসেসের ক্ষেত্রে আবার এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরে এই ক্ষমাটা তোমাদের দিতেই হবে। তারপরে হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যোগফল প্রদর্শন করি ব্যাকস্ল্যাশ এন বা নতুন লাইনের মাধ্যমে ভ্যালু অফ এস ইকুয়াল মডুলাস এফ। এটা 3টা সংখ্যার যোগফল কিন্তু ভগ্নাংশ সংখ্যা হবে, তো ওই জন্য মডুলাস এফ এস এর সংরক্ষণ করি গেট সিএইচ। তো এটা যোগফলটা দেখো, এটা যেহেতু 3টা সংখ্যা বলছে, এই যে তোমাদের যেটা চাইছিল যেটা প্রদর্শিত হইব কম্পিউটারে, তো সেটা দাও তোমরা যেটা চাইছো .exe ফাইলে সব কিছু, সব সি প্রোগ্রাম .exe ফাইলে সব আউটপুট প্রদর্শিত হবে। তো তোমরা যখন লিখছো যে এন্টার এক্স ওয়াই জেড, এটা হবে পরে ভ্যালু অফ এস এনে 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 যা লেখা এনে যদি লেখা যে ভ্যালু অফ এটা অবশ্য ভ্যালু অফ অথবা উত্তর অফ বা উত্তরে তো উত্তর এস লিখে যদি এটা লেখো তাহলে এনে আসবে উত্তর অফ বা ভ্যালু অফ এস। পরে যে উত্তরটা এনে যেহেতু আমরা মান দিই না এক্স ওয়াই জেড দিছি, তো এক্স ওয়াই তো আর যোগফল হবে না, তো আমরা খালি করলাম যেহেতু ফ্লোট টাইপ এজন্য 2টা ঘর 2 ঘরে থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো নতুন ভিডিও 3টি সংখ্যার যোগফল এবং গড় মান নির্ণয় সি প্রোগ্রাম। 3টি সংখ্যা যোগ করবা এবং যোগ করে এটাকে গড় মান। তো এই ক্ষেত্রে নতুন একটা বিষয় হবে, এটা আগে বলে দিই যে গড় মানের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট মডুলাস .2f ব্যবহার করতে হবে। গড় মানের ক্ষেত্রে .2f এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু স্যারেরা মূলত এটাই দেয় যে নাকি কি ভুল করছিল নাম্বারটা, ওকে সবাই এনে ভুল করবো .2f না দিলে কেটে দিব এরকম। তো দেখুন তোমাদের যেটা বলছিলাম যে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h void main সবগুলো লেখা থাকতে হবে। তারপরে ফ্লোট টাইপের 3টি সংখ্যার যোগফল যেহেতু বলছে, তো এই ক্ষেত্রে ফ্লোট টাইপ এক্স ওয়াই জেড তারপরে এস হচ্ছে ধরো এনে 5টাকে লেগে ধরছি, এনে প্রশ্ন করতে পারো। তো 3টা সংখ্যা, তো এদের যোগফল গড় মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই 3টা সংখ্যা যোগ করে আবার 3 দিয়ে ভাগ করো, যোগফল একটা এটারও 3 দিয়ে ভাগ করতে পারো, অথবা যোগফল কইরে পরে এটার গড় মান যোগফল ধরো এস আর গড় মানের ক্ষেত্রে ধরো এভারেজ নাম্বার এ ধরলাম, যোগফল বা সাম বা এরকম ধরলাম, তোমরা যা মন চাই তা ধরতে পারো, রোএম কোরিয়াম এরকম ধরতে পারো। তো দেখো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে মান দেওয়ার ক্ষেত্রে এক্স ওয়াই জেড দিলাম, এক্স ওয়াই জেড মানে যেহেতু ভগ্নাংশ সংখ্যা, যেহেতু 3টি সংখ্যার যোগফল তো ফ্লোট টাইপ, তোমরা এনে যেটা করবা তোমরা সবসময় ফ্লোট টাইপ দিয়ে দিবা, তাহলে মনে করো ভুল হইতো, বুঝছো না? মানে ফ্লোট টাইপ দিয়ে দিলে তো আর কোনো ভুল নাই, যে যোগ এই যে গড় মান দেখলেই তো ভাগফল দেখলেই তোমরা ফ্লোট টাইপ দিয়ে দিবা, সব ফ্লোট টাইপ দিয়ে দিবা, তাহলে তো আর কোনো ভুল নাই। তো ফ্লোট টাইপ দেয়া প্লাস এক্স ওয়াই জেড দিলাম, তো একটা যোগফল নির্ণয় করলাম এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে গড় মানের ক্ষেত্রে এ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড মডুলাস 3 ভাগ 3 ভাগ মানে স্ল্যাশ 3। তো স্ল্যাশ 3 মানে 3 ভাগের গড় মান, তো এটাই সংখ্যাগুলোর যোগফল এবং মোট যে কয়টা সংখ্যা এটা দ্বারা ভাগ। তো এই ক্ষেত্রে এস
এবং এ দ্বারা প্রকাশ করলাম। আর এটা কে লেগে প্রকাশ করলাম এটা দেখো, এখানে বলছে তিনটি সংখ্যার যোগফল এবং গড় মান, এবং গড় মান মানে তার মানে দুইটা মানে দুইটা ইয়া করলাম যে মানে উত্তর দুটো হইতে হবে। তো দেখো মানে প্রিন্টএফ তো দুইবার ব্যবহার করতে হবে, তো এই ক্ষেত্রে দেখো দুটো উত্তরের ক্ষেত্রে দেখো কি করতে হবে, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন সাম অফ এক্স ওয়াই জেড ইকুয়াল মডুলাস এফ ইকুয়াল এস, মানে যোগফল একটি ভগ্নাংশ সংখ্যা, এটার মান হচ্ছে এস। আবার আরেকটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে ব্যাকস্ল্যাশ এন নতুন লাইন তৈরি করে ব্যাকস্ল্যাশ এন এভারেজ অফ এক্স ওয়াই জেড, মানে এভারেজ মানে গড় মান হচ্ছে মডুলাস পয়েন্ট টুয়েলভ এ, মানে এ এর মাঝে আছে গড় মান। তো এই ক্ষেত্রে তো যেটা সিলেক্ট করলাম, তারপরে গেট সিস। তো এইভাবে করতে হবে। তো বুঝছো, যদি না বুঝো মাথার উপর দেওয়া যায় তাহলে আবার দেখো, আবার ভিডিওটা একবার রিপিট করো, তাহলে বুঝবা। তো দেখো পরে কি আছে, পরে হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় সি প্রোগ্রাম দেখো। তো সি প্রোগ্রাম মানে প্রথমে হ্যাশ ইনক্লুড স্টেডিয়ার ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিয়ার ডট এইচ, তারপরে হচ্ছে ভয়েড মেইন। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে আমি যেটা বলছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রে হাফ কিন্তু 0.5 দ্বারা যদি কোনো কিছু মানে 0.5 ইন্টু 3 পাশে কত 15 1.5। তো এটা কিন্তু একটা ফ্লোট টাইপের ডাটা। তো এই ক্ষেত্রে সবসময় ফ্লোট ধরে নিও, ফ্লোট এ বি সি তিনটা ফ্লোট ধরে নিলাম, এন্টার এ বি ইকুয়াল সামথিং, পরে স্ক্যান এর মাধ্যমে মডুলাস এফ দুটা মান স্ক্যান করলাম। তারপরে এখানে সি যে ভেরিয়েবল ধরলাম, তো এই সি হচ্ছে ক্ষেত্রফল, সি দ্বারা ক্ষেত্রফলের ক্ষেত্রে তো দেখো, তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতার ক্ষেত্রে কি লিখতে পারো 0.5 ইন্টু, তো আবার স্টার এ স্টার বি। তো এই ক্ষেত্রে করলাম। তারপরে হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আবার ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন মানে নতুন লাইনের মধ্যে বানালে, আরে ব্যাকস্ল্যাশ এন মানে নতুন লাইন, এটা তো জানোই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রফল মডুলাস এফ সি এর মাঝে তো গেট সিস। তো এভাবে করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো প্রথমে কি করতে হবে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিয়া ডট এইচ, ভয়েড মেইন, এই তিন লাইন ফরজ, এই তিন লাইন লিখতেই হবে। তো পরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বলছে না যে ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ কিছু দেওয়া নাই, তো প্রথমে ফ্লোট টাইপ ধরে নিলাম, এক্স ওয়াই জেড হচ্ছে ফ্লোট টাইপে ধরে নিলাম। কারণ দেখো ক্ষেত্রফল সবসময় যে ইন্টিজার টাইপ হবে এরকম কিন্তু না, ফ্লোট টাইপ হইতে পারে। যেমন মনে করো 0.53 ইন্টু 2.5 এরকম হলে কিন্তু ফ্লোট টাইপ আসবে। তো দেখো ফ্লোট টাইপের ক্ষেত্রে ফ্লোট এক্স ওয়াই জেড, জেড হচ্ছে ক্ষেত্রফলের মান, প্রিন্টএফ এর মাধ্যমে মান গ্রহণ করলাম, স্ক্যানএফ এর মাধ্যমে মান দিলাম। তারপর জেড এর ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু আমি এক্স ওয়াই ধরছি যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য স্টার এক্স স্টার ওয়াই ক্ষেত্রে। তারপরে এটা হচ্ছে কম্পিউটারের প্রসেস। তারপরে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন এরিয়া অফ রেক্টেঙ্গেল মডুলাস এফ জেড এর মান সংরক্ষণ করা হচ্ছে গেট সিস। তো আজকে এই পর্যন্তই, চাইছিলাম আরো কিছুটা শেষ করে দিই 3 ক্লাসে। তো আশা করি পরের ক্লাসটা শেষ হবে। এই ক্লাসটা যদি কেউ মানে মাথার উপর দিয়ে যাবে, আমরা এই ক্লাসটা শেষ করতে প্রায় কয়টা ক্লাস নিছি, এই ক্লাস শেষ করতে প্রায় 3টা ক্লাস করছিলাম, আমাদের স্যারেরা 3টা ক্লাস করাইছিলাম। তো 3 ক্লাস আমাদের 3 দুগুণে 6 ঘন্টার ক্লাস আমি যত তাড়াতাড়ি সম্ভব পারছি তোমাদেরকে শেষ করছি, আধা ঘন্টার ভিতরে শেষ করে দেওয়ার লাগে।
তো আমি আশা করি পরের ক্লাসটার জন্য 1 ঘন্টা লাগবে, এরপরেরটা আবার 40-45 মিনিট, এভারেজ 2-2.5 ঘন্টায় তোমাদের আইসিটি সি প্রোগ্রাম অধ্যায়টা আমি যতটুকু পারি শেষ করে দিতেছি। তোমরা পরে যে চতুর্থ ক্লাসটা থাকবে এটাতে সৃজনশীল উত্তর করে দেব। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা এই ক্লাসটা একবারে, আশা করি আমি কেউই বুঝবা না, একবারে না বোঝাটাই স্বাভাবিক, 1-2বারে না বোঝাটাই স্বাভাবিক। তোমরা এই ক্লাসটা দুইবার দেখবা, মানে আবার কেউ আবার ফার্স্ট করে দেখো না, প্রথমবার এইভাবেই দেখো, এবং দ্বিতীয়বার চাইলে তোমরা একটু ফাস্ট করতে পারো যদি তোমরা বুঝো, না বুঝলে তো লাভ নাই। তো পরে আমি চাইছিলাম 3 দিনে, তো আচ্ছা আশা করি শেষ করতে পারছি। সি প্রোগ্রামের স্ট্রাকচারটা তো বুঝছো, বিভিন্ন ধরনের ডাটা টাইপ, ডাটা ফরম্যাট, অপারেটর, প্রোগ্রামিং স্ট্রাকচার আর সাধারণ প্রোগ্রাম, এই 5টা জিনিস বুঝাইতে পারছি। পরে কালকে আমি ফ্লোচার্ট, অ্যালগরিদম, ডিবাগিং, লুপ কন্ট্রোলিং, তো এই ক্ষেত্রে সাধারণ প্রোগ্রামের ক্ষেত্রে আরও কিছু প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামটি আজকে শেষ করতে পারতাম না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো সহজেই, তাও কালকে এগুলো শেষ করবো। তারপরে সেলসিয়াস, ফারেনহাইট, এগুলো কালকে শুরুতে শেষ করে দেব। তারপরে ফ্লোচার্ট, অ্যালগরিদম, ডিবাগিং, লুপ কন্ট্রোলিং হালকা ধারণা দেব। লুপ কন্ট্রোলিং ধারণার পরে তোমাদেরকে যেটা শেষ করে দেব, পরে হচ্ছে লুপ কন্ট্রোলিং ধারণার পরে বিভিন্ন ধরনের ধারা, পরে তৃতীয় দিন ক্লাসে শেষ করে দেব। পরে চতুর্থ দিন তোমাদেরকে অধ্যায়টার সৃজনশীল, কয়েক বছরের 3-4 বছরের সৃজনশীল, 4-5 বছরের সৃজনশীল প্র্যাকটিস করাই দেব। তো এগুলো করে গেলে আশা করি তোমরা পারবা। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা ক্লাসগুলো করবা, তাহলে আশা করি তোমরা সৃজনশীল আনসার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। টাটা লিখে দিই।